হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শোফোস একাডেমি ফ্রম বাংলাদেশ। আমাদের গত যে একটি ভিডিও প্রকাশিত হয়েছিল সেই ভিডিওতে আমরা দেখেছি যে বেসিক অ্যাকাউন্টিং সম্পর্কে অথবা ডাবল এন্ট্রি অথবা দ্বৈত সত্তা, দ্বৈত দাখিলা পদ্ধতির মাধ্যমে কিভাবে হিসাব বিজ্ঞান ব্যবহৃত হয় সেই সম্পর্কে একটি বেসিক ধারণা আমরা ক্লাসটাতে পেয়েছিলাম। আজকে আমার মনে হয় যে সব থেকে গুরুত্বপূর্ণ একটি ক্লাস আমরা করতে যাচ্ছি, যে ক্লাসটিকে আমরা বলতে পারি যে বেসিক কনসেপ্ট অফ অ্যানালাইজিং দ্য অ্যাকাউন্টিং ট্রানজ্যাকশন। সো আমরা এই ক্লাসটিকে একটি সুন্দর নাম দিতে পারি যে বেসিক ক্লাস অন অ্যানালাইজ দ্য অ্যাকাউন্টিং ট্রানজ্যাকশন। তো আমরা যদি অ্যাজ সিম্পলি এই সেন্টেন্সটাকে একটি ওয়ার্ডে ডিফাইন করতে যাই অথবা একটি ওয়ার্ডে প্রিসাইজ করতে যাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে জার্নাল। জার্নালকে জাবেদাও বলা হয়। তো আমি আশা করছি যে এই ক্লাসটি আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। আমরা একদম স্টেপ বাই স্টেপ সময় দিয়ে যদি এই ক্লাসটিকে দেখি, স্টেপ বাই স্টেপ আমরা শিখে যাব যে একটি জার্নালকে বা জাবেদাকে কিভাবে জাবেদা কিভাবে কাজ করে, বা একটি হিসাব তথ্যকে কিভাবে জাবেদার মাধ্যমে হিসাব বইতে লিপিবদ্ধ করা হয়। তো এখানে আমি সম্পূর্ণ ক্লাসেই বিভিন্ন হিসাব ট্রানজ্যাকশন নিয়ে, অ্যাকাউন্টিং ট্রানজ্যাকশন নিয়ে আমি এখানে আলোচনা করেছি। তো প্রপারলি আশা করি যে একটা বেসিক ধারণা থেকে অ্যাডভান্স পর্যন্ত এই ভিডিওর মাধ্যমে সবাই উপকৃত হবে। তো আমরা যদি প্রথমে প্রফেশনাল ডেফিনিশন অফ জার্নালকে দেখি, যে এখানে কি বলা হয়েছে, জার্নাল ইজ দ্য প্রাইমারি বুক অফ অরিজিনাল এন্ট্রি ইন দ্য অ্যাকাউন্টিং সিস্টেম where all financial transactions are recorded systematically and in chronological order. Each transaction is documented using a double entry method, specifying the accounts to be debited and credited along with a concise explanatory note. এখানে বলা হয়েছে জাবেদা হচ্ছে একটি প্রাইমারি বুক যেখানে হচ্ছে অ্যাকাউন্টিং ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন আর রেকর্ডেড, যেখানে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন সিস্টেমেটিক্যালি রেকর্ড করা হয় এবং ইন ক্রোনোলজিক্যাল অর্ডার। ক্রোনোলজিক্যাল অর্ডার বলতে কি বোঝানো হয় এটা আমরা একটু পরে আসছি। ইচ ট্রানজ্যাকশন ইজ ডকুমেন্টেড ইউজিং, তো ট্রানজ্যাকশন ডকুমেন্টেড হয় ডাবল এন্ট্রি মেথডের মাধ্যমে, স্পেসিফাইং দ্য অ্যাকাউন্টস টু বি ডেবিটেড অ্যান্ড ক্রেডিটেড along with a concise explanatory note. So concise explanatory note, that is mean যে আমরা যদি জাবেদাকে ডিফাইন করি তাহলে আমরা প্রথমে পাই যে এটা হচ্ছে একটি প্রাথমিক বই, প্রাইমারি বুক। প্রাথমিক বই বলতে সর্বপ্রথম হিসাব বিজ্ঞানকে যখন আমরা একটা হিসাব তথ্য থেকে যখন আমরা হিসাবের বইতে লিপিবদ্ধ করব, সর্বপ্রথম জাবেদার মাধ্যমেই এই ফিল্টারটা করতে হয়। দ্যাট ইজ মিন আমরা জাবেদাকে প্রাইমারি বুক হিসাবে বলতে পারি। এবং আরেকটা হচ্ছে যে রেকর্ডিং সিস্টেমেটিক্যালি, একটা সিস্টেমের মাধ্যমে, এটা একটা সিস্টেম ফলো করে জাবেদা। আমি চাইলে আমার মতো করে জাবেদা করতে পারবো না, জাবেদা একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটাই আমরা এই ক্লাসে শিখব। এবং ক্রোনোলজিক্যাল অর্ডার বলতে বোঝানো হয় যে ডেট ওয়াইজটা মেনটেন করা অথবা ডেট সিকোয়েন্সটা মেনটেন করা, যে আমরা যেই ডেটে হিসাবটা ঘটে বা যেই ডেটে হিসাবটা অ্যাকাউন্টিং ট্রানজ্যাকশনটা অকার হয় সেই ডেটে লিপিবদ্ধ করা। এবং ওই ডেটটার সাথে যদি এরকম হয় যে পরবর্তী কোনো তারিখ জড়িত, সেই তারিখটিকেও আমরা আমাদের নজরে রাখি এবং পরবর্তীতে সেই তারিখটিকে আমরা উল্লেখ করি। এটা আমরা বিভিন্ন হিসাব করতে গেলে আমরা বুঝতে পারবো।
এবং এখানে বলা হয়েছে ইচ ট্রানজ্যাকশন ইজ ডকুমেন্টেড ইউজিং দ্য ডাবল এন্ট্রি সিস্টেম। সো এটা অবশ্যই ডাবল এন্ট্রি সিস্টেমকে ফলো করে, ডাবল এন্ট্রি সিস্টেমকে এটা ফলো করে এবং কনসাইজ এক্সপ্লেনেটরি নোট এবং জার্নাল এন্ট্রি বা জার্নাল বুকে একটি ব্যাখ্যা দেয়া থাকে যে হিসাবটি আসলে কেন ঘটলো বা হিসাবের যে বিবরণটা সেই বিবরণটা দেয়া থাকে। এবার আমরা হচ্ছে দ্য কি ক্যারেক্টারিস্টিক্স অফ জার্নাল। জার্নালের হচ্ছে কিছু ক্যারেক্টার, জার্নালকে অনেকভাবে ক্যারেক্টারিস্টিক্স কিন্তু আমরা অলরেডি এই ডেফিনেশনের মাধ্যমেই 5টা ক্যারেক্টার পেয়ে গেলাম। আমরা যদি বলতে চাই জার্নালকে আসলে বৈশিষ্ট্য আমরা বলতে যাই, সেক্ষেত্রে আমরা প্রাইমারি বুক বলতে পারি যে 1 নাম্বার আছে, 2 নাম্বার আমরা বলতে পারি যে এটা সিস্টেমেটিক্যালি রেকর্ড হয়, 3 নাম্বার এটা ক্রোনোলজিক্যাল অর্ডার মেনটেন করে, 4 নাম্বার হচ্ছে ডকুমেন্টেড ইউজিং দ্য ডাবল এন্ট্রিস মেথড, এবং 5 নাম্বার আমরা বলতে পারি যে কনসাইজ এক্সপ্লেনেটরি নোট। সো এখানে আসলে এরকমই কিছু বলেছে, তা আমরা একটু দেখি। এখানে প্রথমে বলেছে যে ক্রোনোলজিক্যাল অর্ডার, দ্যাট ইজ মিন যে ক্রোনোলজিক্যাল অর্ডার বলতে আমি তো এর আগে বললাম যে ট্রানজ্যাকশন আর রেকর্ডেড অ্যাজ দে অকার, মানে তারা যেই ফর্মে আসলে যেই ফর্মে তারা ঘটে বা যেই ফর্মে একটা হিসাব তথ্যের উৎপত্তি হয় সেই ফর্মটাকে মেনটেন করা, এনশিওরিং অ্যান অ্যাকিউরেট টাইমলাইন অফ দ্য বিজনেস অ্যাক্টিভিটি, অর্থাৎ ও যেই অ্যাক্টিভিটিসে একটা বিজনেস হলো যেই টাইমে, সেই টাইমটাকেও ফোকাসে রাখা, সেই টাইমটাকে অবশ্যই গুরুত্ব দিয়ে বিবেচনা করা। এখন ক্রোনোলজিক্যাল সম্পর্কে একটু সিম্পলি একটা লাইন আছে যে it mean every business transaction is written down in order it happened from first to last. That is mean যে একটা হিসাব যদি ঘটে সেটার একদম প্রথম থেকে শেষ পর্যন্তকেই আমরা এটাকে লিপিবদ্ধ করি, অর্থাৎ একবার যদি এটা আমাদের হিসাবের বইতে এন্ট্রি নিয়ে নেয়, সো এটা যতদিন পর্যন্ত নিঃশ্বাস হবে বা যতদিন পর্যন্ত নিঃশেষ হবে অথবা ডিসপোজাল হবে অথবা একদম মানে আমাদের হিসাব থেকে বের হয়ে যাবে, ওই ঢোকা থেকে বের হয়ে যাওয়া পর্যন্ত সে যত অ্যাক্টিভিটিস করবে সবগুলোই আমরা রেকর্ড করব। এটাই হচ্ছে ক্রোনোলজিক্যাল রেকর্ডিং। সো এরপরে হচ্ছে ডাবল এন্ট্রি ফ্রেমওয়ার্ক। ওই যে বললাম ডাবল এন্ট্রি মেনটেন করে একটা ইকুয়াল, অর্থাৎ আমরা যেই পরিমাণ টাকাকে ডেবিট করব একই পরিমাণ টাকাকে আমরা ক্রেডিট করব। এখন কিভাবে ডেবিট হবে কীভাবে ক্রেডিট হবে এটা আমরা একটু পরে জানতে পারবো। এরপরে আছে হচ্ছে কম্প্রিহেনসিভ ডকুমেন্টেশন ইনক্লুডিং ডেটস, ডেট হবে, অ্যাকাউন্টের টাইটেল হবে, অ্যাকাউন্টস হবে মানে হিসাব হবে, রেফারেন্স থাকবে অ্যান্ড ন্যারেশন। সো এইটাকে, এই যে পয়েন্টটা, অর্থাৎ এইখানে এই যে পয়েন্টটা এটা আছে, এই পয়েন্টটাকে আমি একটু এখানে বিশ্লেষণ করছি যে হিসেবের জাবেদার একটা ফর্ম আছে, সেই ফর্মটা হচ্ছে অনেকটা এরকম যে, অর্থাৎ আমরা যদি লিখি ABC কোম্পানি PLC এবং এখানে আমরা যদি লিখি যে জেনারেল জার্নাল, আবার জার্নাল ডিফারেন্স আছে, আমরা ওই ডিফারেন্সে না যাচ্ছি। জার্নালের যেই টাইপ অফ জার্নাল আমরা বলি সেই টাইপ অফ জার্নালকে আমরা হচ্ছে এখানে আর এক্সপ্লেন না করি, জাস্ট জেনারেল জার্নালটাই আমরা আজকে শিখবো। তো এখানে হচ্ছে ডেট হবে, এখানে অ্যাকাউন্টস টাইটেল হবে। এভাবেই আসলে একটা জার্নালের ঘর হয় বা একটা জার্নালকে এভাবেই প্র্যাকটিক্যাল লাইফেও এইভাবেই আসলে শো করা হয়। এটা ডেবিট টাকা, এটা ক্রেডিট টাকা, আর এখানে হবে হচ্ছে রেফারেন্স। তো এটাই বলেছে যে একটা ডেট থাকবে, অ্যাকাউন্টস টাইটেল থাকবে, ডেবিট থাকবে, ক্রেডিট থাকবে। এবার তারপরে একদম লাস্ট যে এটা আছে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে সোর্স অফ ফর লেজার পোস্টিং, মানে লেজার জার্নালের পরবর্তী স্টেপ কিন্তু হচ্ছে লেজার। সো জার্নাল
এন্ট্রি যদি আমি না দিই সেক্ষেত্রে আমরা কিন্তু প্রপারলি লেজার দিতে পারবো না। বাই এনি চান্স আমরা যদি আমাদের স্মার্টনেস থেকে লেজার প্রিপেয়ার করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ফিল্টারটা জার্নালের মাধ্যমে একটা ডেবিট হয় একটা ক্রেডিট হয়, এই যে এই ফিল্টারটা কিন্তু খুব বাজেভাবে এফেক্টেড হতে পারে। সো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে সোর্স ফর লেজার পোস্টিং, মানে লেজারে যে আমরা পোস্টিং করব, লেজার পোস্টিংয়ের জন্য জার্নাল একটা ওয়ান অফ দ্য কমপ্লিমেন্টারি ব্যাপার। সো জার্নাল এন্ট্রিজ আর দ্য ট্রান্সফার টু দ্য জেনারেল লেজার টু ফ্যাসিলিট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। আবার জার্নাল লেজার থেকে তো আসলে ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করা হয়, লেজার থেকে হচ্ছে ট্রায়াল ব্যালেন্সের প্রিপেয়ার করা হয়, ট্রায়াল ব্যালেন্স থেকে হচ্ছে ফাইন্যান্সিয়াল পজিশনকে প্রিপেয়ার করা হয়, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, কম্প্রিহেনসিভ ইনকাম স্টেটমেন্ট, চেঞ্জেস ইন ওনার সিকিউরিটি, বিভিন্ন আর যে মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটাকে আমরা বলি IAS 1 অনুযায়ী। তো এই IAS 1-এর যে কম্পোনেন্টসগুলো সেগুলো প্রিপেয়ার করতে হয় লেজার থেকে, অর্থাৎ ট্রায়াল ব্যালেন্স থেকে, অর্থাৎ ফার্স্ট স্টেপ জার্নালের প্রসেসিংয়ের মাধ্যমে। তো আমরা একদম ফার্স্ট পেজে চলে যাই এবং জার্নালকে একটু দেখি। তো এইখানে আমরা আজকে আমাদের টপিকস হচ্ছে যে জার্নাল কীভাবে অ্যানালাইসিস করা হয় সেটা শিখব। এরপরে হচ্ছে যে জার্নাল হাউ টু মেক জার্নাল এন্ট্রিজ ফর ট্রানজেকশন, জার্নাল এন্ট্রিজ কীভাবে পরবর্তী ট্রানজেকশনের জন্য মেক করা হয়, নোয়িং অর আন্ডারস্ট্যান্ডিং ডাবল এন্ট্রি সিস্টেম, মানে ডাবল এন্ট্রি সিস্টেমকেও আমরা ভালোভাবে জানার চেষ্টা করব, এবং ওভারঅল বেসিক কনসেপ্ট অফ অ্যাকাউন্টিং ইকুয়েশন, মানে অ্যাকাউন্টিং জার্নাল যদি আমরা শিখে যাই ডেফিনেটলি অ্যাকাউন্টিং ইকুয়েশন সম্পর্কে আমরা শিখে যাব। বিকজ অফ অ্যাকাউন্টিং ইকুয়েশনকে আমরা বলতে পারি A = L + OI। সো এই ওই আমরা বললাম না যে জাবেদার মধ্যে একটা ডেবিট পার্ট থাকে, একটা ক্রেডিট পার্ট থাকে। সো ডেবিট পার্টে যেই টাকাটা বসবে ক্রেডিট পার্টে ডেফিনেটলি সেই টাকাটাই বসবে, এবং এর ফলে এই যে অ্যাকাউন্টিং ইকুয়েশন যেটা, এটা শুদ্ধতাও যাচাই করা যাবে। তো এই হচ্ছে ওভারঅল। এরপর আসি আমরা যে বেসিকে। সো বেসিকে আসার আগে আমি আরেকটু জিনিস এখানে বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের A = L + OI এটাকে একটু 2 মিনিটে ঝালাই করতে চাই। A মিনস হচ্ছে অ্যাসেটস, মানে হচ্ছে সম্পদ সমূহ, এবং L মানে হচ্ছে লায়াবিলিটিস, এবং E মানে হচ্ছে ওনার সিকিউরিটিস। লায়াবিলিটিস মানে হচ্ছে দায়সমূহ, এবং ওনার্স ইকুইটি মানে হচ্ছে মালিকানা সত্ত্ব। তো এখানে ওনার্স ইকুইটির আবার কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে রেভিনিউ, এবং আরেকটা আছে হচ্ছে এক্সপেন্সেস, এবং আরও আছে মোটামুটি হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা। আরেকটা আছে ওনার সিকিউরিটির উপাদান, সেটাকে আমরা বলতে পারি 6 নম্বর দিয়ে যে ড্রয়িংস, মানে হচ্ছে উত্তোলন। রেভিনিউ বলতে বোঝানো হয় হচ্ছে আয়, এক্সপেন্স বলতে বোঝানো হয় ব্যয়, এবং ড্রয়িংস বলতে বোঝানো হয় উত্তোলন। উত্তোলন কি? অর্থাৎ প্রতিষ্ঠান থেকে যদি কোনো কিছু উত্তোলন করা হয়, অর্থাৎ প্রতিষ্ঠান থেকে যদি কোনো টাকা অথবা কোনো পণ্য
এটা অর্থের বিনিময় না হয়ে এমনিতেই নিয়ে আসা হয়, মালিক যদি সেটা নেয় তাহলে সেটাকে আমরা উত্তোলন বলবো। এখন এটাকে কেন উত্তোলন বলবো? বিকজ অফ আমাদের ব্যবসার একটি বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যে মালিক প্রতিষ্ঠান থেকে ভিন্ন হয়। ওনার্স আর সেপারেটেড ফ্রম ইটস বিজনেস। সো বিজনেস থেকে ওনার অলওয়েজ সেপারেটেড একটা ইন্ডিভিজুয়াল। সো এই ক্ষেত্রে আমরা বলবো যে মালিক যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান থেকে আলাদা একটি সত্তা, সেই ক্ষেত্রে ব্যবসা থেকে যদি মালিক কোনো কিছু তুলে, অর্থাৎ সে ক্যাশ বাক্স থেকে 100 টাকা নিল, অথবা তার কোনো ফ্যামিলি পার্সনকে তার বিজনেস থেকে কোনো একটা প্রোডাক্ট সে এমনিতেই টাকা ছাড়া দিল, তো সেইটাকে আমরা আসলে ড্রয়িংস হিসাবে কাউন্ট করব। এটা একটা বেসিক কনসেপ্ট, আমরা অল্পতে একটু জানলাম। ইন ফিউচারে যদি আমাদের ট্রানজ্যাকশন থাকে আমরা এটা সম্পর্কে আরও জানতে পারবো। তো এখানে আরেকটু বিষয় আমার জানা আছে, সেটা হচ্ছে আমার এখানে যে 6টা উপাদান আমরা পেলাম, এই 6টা উপাদানে আমি একটু এটা ক্লিন করতে চাই। সামহাও আমার স্পেস দরকার, সো আমি একটু ক্লিন করে নিই। এখানে আমার হচ্ছে যদি 1 2 3, আবার এই জায়গায় আমরা দিই 4 5 6, তো আমরা বলতে পারি অ্যাসেটস এবং এক্সপেন্সেস এবং ড্রয়িংস, এবং আরেক পাশে আমরা রাখতে পারি লায়াবিলিটিস এবং অন্য পাশে 5 নম্বরে রাখতে পারি হচ্ছে রেভিনিউস, এবং 6 নম্বরে রাখতে পারি যে ইকুইটি, ওনার্সের পোর্শন, যেটা ওনার্স ইকুইটি। তো অথবা আমরা এটাকে আসলে ক্যাপিটালও বলতে পারি, এটাকে ক্যাপিটাল বলতে পারি, আমরা ক্যাপিটাল বলতে পারি। সো এখন আমাদের ডেবিট ক্রেডিট বলতে কি বোঝায়? যদি অ্যাসেট, এক্সপেন্স এবং ড্রয়িংস এটা যদি ইনক্রিজ হয়, মানে প্লাস হয়, ইনক্রিজ হয়, সেক্ষেত্রে এগুলো হবে ডেবিট, এবং এটা যদি ডিক্রিজ হয় সেক্ষেত্রে এটাকে হবে ক্রেডিট। সিমিলারলি আমার এইখানে যে পোর্শনগুলো আছে এগুলো যদি ইনক্রিজ হয় তাহলে হবে ক্রেডিট, এবং এগুলো যদি ডিক্রিজ হয় তাহলে হবে ডেবিট। ফর এক্সাম্পল, আমার আগে লায়াবিলিটি ছিল 100 টাকা, এখন আরও 10 টাকা আমার লায়াবিলিটি বাড়লো, তাহলে এই 10 টাকা বাড়ার কারণে লায়াবিলিটি পোর্শনকে আমরা লিখব লায়াবিলিটি ক্রেডিট। তাহলে যে কোনো একটা কিছু হয়তো ডেবিট হবে, আমরা এটা পরে শিখবো যে কী ডেবিট হতে পারে ট্রানজ্যাকশনে। বাট আলটিমেটলি আমি বলতে চাচ্ছি যে যেহেতু এখানে লায়াবিলিটি বাড়লো এর জন্য লায়াবিলিটি ক্রেডিট হলো। সিমিলারলি আমি যদি বলি ড্রয়িং এক্সপেন্স, তো আমার 20 টাকার একটা আমি একটা এক্সপেন্স করেছি, সেক্ষেত্রে আমরা লিখবো যে এক্সপেন্স ডেবিট। হয়তো কিছু একটা ক্রেডিট হবে, কিন্তু কী হবে এটা আমরা লেনদেনের মাধ্যমে জানতে পারবো। এখন যেহেতু আমি একটা সামান্য ঘটনা বললাম, এটাকেও ক্রেডিট হিসেবে বলা যায়, একটা ঘটনা বললাম, দ্যাট ইজ আমি সিম্পলি আর কি এক্সপেন্স বাড়লো, এর জন্য এক্সপেন্স যেহেতু বাড়লো এর জন্য ক্রেডিট। আবার যদি আমার ব্যবসা থেকে 20 টাকা চলে যেত, 20 টাকা মাইনাস হতো, তাহলে এক্সপেন্স হইতো আবার ক্রেডিট। সো এটাই আসলে ডেবিট ক্রেডিটের একটা ফর্মুলা। সো আমরা যদি বেসিকভাবে আসলে শিখতে চাই তাহলে এই ফর্মুলাটাকে আমাদের একদম মাথায় নিতে হবে, যে আমাদের যদি অ্যাসেট বাড়ে তাহলে ডেবিট হবে, এক্সপেন্স বাড়লে ডেবিট হবে, ড্রয়িংস বাড়লে ডেবিট হবে, এবং অ্যাসেট কমলে ক্রেডিট হবে, এক্সপেন্স কমলে ক্রেডিট হবে, ড্রয়িংস কমলে ক্রেডিট হবে। আবার এইখানে হচ্ছে লায়াবিলিটি বাড়লে ডেবিট হবে, রেভিনিউ বাড়লে ডেবিট হবে, লায়াবিলিটি বাড়লে ক্রেডিট হবে, রেভিনিউ বাড়লে ক্রেডিট হবে, ক্যাপিটাল বাড়লে ক্রেডিট হবে,
এবং লায়াবিলিটি কমলে ডেবিট হবে, রেভিনিউ বাড়লে রেভিনিউ কমলে ডেবিট হবে, এবং রেভিনিউ ক্যাপিটাল কমলে ডেবিট হবে। অর্থাৎ অ্যাসেট যদি বাড়ে ডেবিট হবে, এক্সপেন্স যদি বাড়ে ডেবিট হবে, ড্রয়িংস যদি বাড়ে ডেবিট হবে। সিমিলারলি অ্যাসেট যদি কমে ক্রেডিট হবে, এক্সপেন্স কমলে ক্রেডিট হবে, ড্রয়িংস কমলে ক্রেডিট হবে। এবং if liabilities increase then it will be credit, and if revenues increase then it will be also credit, and if capital increase then it will be definitely credit. Again, if the liability reduce or decrease then it will be debit. If revenues decrease then it will be also debit, and capital decrease then it will be also debit. সো এই ফর্মুলাটা, এটাকে আমরা ফর্মুলা হিসেবে বলতে পারি। এই ফর্মুলাটা আমরা যত ফাস্ট আন্ডারস্ট্যান্ড করতে পারবো আমাদের জন্য ইজি হবে। তো এটা ছিল আমাদের ক্লাস 1 ফর বেসিক জার্নাল অ্যানালাইসিস। আমরা খুব ফাস্ট হচ্ছে ক্লাস 2 প্রকাশ করব। সেখানে আমরা শিখব যে এই জায়গায় হচ্ছে আমাদের যে বেসিক ট্রানজ্যাকশন কীভাবে, এগুলো কীভাবে অ্যানালাইসিস করে সেইগুলো আমরা শিখব। আজকের জন্য এতটুকু থাকলো। আশা করি আগামী ভিডিওতে এবং ক্লাসে সবাইকে আবার পাবো। গুড বাই।